এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের এই অনুষ্ঠান তার আয়োজক এবং তার জন্য গঠিত অভ্যর্থনা সমিতির সভাপতি এবং সম্পাদক, আমাদের বিশিষ্ট আলোচক এবং কাজী নজরুল পরিবারের সন্তান, সেই সঙ্গে জামুরিয়ার মানুষ। আমরা গত বছর নজরুল স্মারক বক্তৃতা শুরু করি। প্রথমবারেতে কলকাতাতে এই অনুষ্ঠানের সময় আমাদের পত্রিকার সম্পাদক ঘোষণা করেন, এরপর এই স্মারক বক্তৃতা প্রতি বছর হবে রাজ্যের নানা প্রান্তে। তার অংশ হিসেবেই আজকে এই অনুষ্ঠান। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, বরং অকপটে আমাদের একথা বলতেই হবে। আমাদের মার্ক্সবাদী পথের একটা স্লোগান, মেহনতির একটাই পথ, মার্ক্সবাদী পথ। আজকের অনুষ্ঠানে অভ্যর্থনা সমিতি যেভাবে এই অনুষ্ঠানকে আয়োজন করেছেন এবং তার জন্য যেভাবে পত্রিকাকে মেহনতি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং মেহনতির এই যে জমায়েত, আমাদের পত্রিকার ওই স্লোগানের যথার্থ প্রতিফলন যদি হয় তাহলে তা আজকে কলকাতার চেয়েও তা শতগুণে বেশি। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আমরা অকপটে বলতে পারি, যদি সত্যি আন্তরিকভাবে বলতে হয়, আমাদের এতটা আমরা প্রত্যাশা করিনি। আমরা অভিভূত মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, জামুরিয়াবাসীর কাছে, জামুরিয়ার এই অনুষ্ঠানের আয়োজক অভ্যর্থনা সমিতির কাছে। এবং নিশ্চিতভাবে আমাদের পত্রিকা সম্পাদক যেভাবে বলেছেন যে রাজ্যের নানা প্রান্তে এই অনুষ্ঠান হবে, ভবিষ্যতে অন্য জেলায় যখন এই অনুষ্ঠান হবে তখন এই অনুষ্ঠানের জন্য কিভাবে আয়োজন করতে হয়, একটা প্রকৃত কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক মুখপত্রকে কিভাবে নিয়ে যেতে হয় তার মেহনতি জনগণের কাছে, তার ধারা, তার মডেল আপনারা তৈরি করে দিলেন। আজকের এই আকারের সময়ে আলোর রেখা আপনারা তৈরি করলেন, আপনারা অভিভূত। গত 4 বছর আগে মার্ক্সবাদী পথ আমাদের কেবলই ছিল ত্রৈমাসিক পত্রিকা, 3 মাস অন্তর বেরোত। এই 4 বছরে আমরা আমাদের ওয়েবসাইট করেছি, 4 বছর ধরেই চলছে। এখন মেহনতির একটাই পথ, মার্ক্সবাদী পথের সঙ্গেই আমাদের স্লোগান। প্রতিদিনের মার্ক্সবাদ চর্চায় আমরা আছি 24 ঘন্টা। তাই আমাদের এই ওয়েবসাইট শুধু আমাদের রাজ্যে না, গোটা পৃথিবীর 81টা দেশ থেকে আমাদের মার্ক্সবাদী পথের এই ওয়েবসাইটে তারা দেখেন মার্ক্সবাদী পথ, এবং বাংলায় লেখা হলেও তা সহজেই তার নিজের ভাষায়, স্প্যানিশ থেকে শুরু করে পর্তুগিজ, ইংরেজি সমস্ত ভাষায় তা দ্রুত ট্রান্সলেট করে তারা পড়তে পারে। ফলে আর প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই সুযোগ আমাদের বেড়েছে। আমরা এই সময় প্রকাশনাতেও হাত দিয়েছি। এই 4 বছর আমাদের যেমন ত্রৈমাসিক পত্রিকা যেমন আমাদের এই সময় দ্বিগুণ হয়েছে, তেমনি আমরা প্রকাশনাতেও হাত দিয়েছি। যেমন আজকেই আমাদের একটি প্রকাশনা এখানে এই মঞ্চে আমরা উদ্বোধন হবে এর কাজ। একই সঙ্গে এই পত্রিকাটি আপনাদের এখানে উদ্বোধন হওয়ার পর ঢাকা, শিলচর, আগরতলা, দিল্লি আজকে সন্ধ্যে থেকেই ওই বইটা পাওয়া যাবে। ফলে এই জায়গায় এখন যখন খুবই কঠিন সংকটের সময় আপনারা যেভাবে এই উদ্যোগ, যেই আয়োজন করলেন, আপনাদের প্রতি মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আরও একবার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আমাদের কথা শেষ করলাম। ডক্টর সুচেতন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই স্মারক বক্তৃতাতে রাজি হওয়াতে এবং এখানে এসে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে আজ থেকে 100 বছর আগে কি ঘটেছিল, কেমন ঘটেছিল, এবং মূলত নজরুল স্মারক বক্তৃতা বলে ওই সময় কাকাবাবু মুজাফফর আহমদ এবং কাজী নজরুল ইসলাম তরুণ, সবে পল্টন ফেরত,
তাদের মধ্যে মানসিক, সামাজিক, রাজনৈতিক, সাহিত্যিক, ব্যক্তিগত যে প্রগাঢ় সম্বন্ধ গড়ে উঠেছিল এবং সেই সময়ে নতুন প্রজন্মের বিশেষত শিক্ষিত বাঙালি মুসলমান কলকাতা শহরে যারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন, কলকাতায় ছিলেন, কেউ পড়াশোনা করতে, কেউ কাজকর্ম করতে, কেউ সাহিত্য চর্চা করতে, তাদের অভিজ্ঞতা সেই নিরিখে তার বক্তব্য উপস্থাপন করে। আমাদের ফিরে দেখতে হয় 100 বছর আগে কোন ধরনের ঘটনাবলী প্রভাবিত করেছিল আমাদের এই রাজ্যের, এই দেশের রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক প্রেক্ষাপট গড়ে তুলতে। দ্বিতীয়ত, অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজকে এখানে রচিত হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি জামুরিয়াবাসীকে, পশ্চিম বর্ধমান জেলাবাসীকে, চুরুলিয়ার অধিবাসীদেরকে, অভ্যর্থনা সমিতি যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে, এবং যারা দুহাতে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন এবং গায়ে গতরে খেটে এই কর্মসূচিকে সফল করেছেন। আমরা গত বছর সিদ্ধান্ত নিই মার্ক্সবাদী পথ পত্রিকার তরফ থেকে নজরুল স্মারক বক্তৃতা প্রত্যেক বছর আমরা উপস্থাপিত করব। গত বছর কলকাতায় হয়, গুটি গুটি পায়ে আমরা এগিয়েছি। প্রথম বক্তৃতা যিনি দেন অধ্যাপক আব্দুল কাফি, তিনিও আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এবং পরে তার বক্তৃতারা আমরা আরেকটু সমৃদ্ধ করে বই মেলায় বই হিসেবে প্রকাশ করি। আজকেও যে বক্তৃতা দেওয়া হলো তাতে আরও যদি মনে করেন বক্তা সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্ধন কিছু করলে আমরা সামনের বইমেলাতে পুস্তিকাকারে এই বক্তব্যকেও প্রকাশিত করব, যাতে আরও অনেক মানুষ যারা এখানে উপস্থিত হননি তারাও যাতে উপকৃত হন। তৃতীয়ত, আমি বললাম গুরুত্বপূর্ণ অধ্যায় এই জন্যই, আমার মনে নেই, এখানে যারা আমার থেকে বিদগ্ধ বয়স্ক মানুষ আছেন তারা বলতে পারবেন, আজ পর্যন্ত এরকম একটা পরিবেশে কোনো স্মারক বক্তৃতা এরকম খেটে খাওয়া মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে কি না। এইটা এই নজরুল শতবার্ষিকী ভবন সাক্ষী হয়ে থাকলো, যেটা গণচরিত্র পেল। সাধারণত এগুলো কিছু একাডেমিশিয়ান, কিছু বুদ্ধিজীবী, এরা সেমিনার হলে কয়েকজন মানুষ, তারা এই ধরনের বিদগ্ধ আলোচনা করেন। মার্ক্সবাদী পথ তার পত্রিকার নামের সঙ্গে সাযুজ্য রেখে আমরা চেয়েছিলাম যে মানুষের জন্য মার্ক্সবাদের সৃষ্টি, যে পথে এই মেহনতি মানুষগুলো এগিয়ে যাবে তাদের মুক্তির জন্য, সেখানে দাঁড়িয়ে আমরা সেই মার্ক্সবাদী পথের পত্রিকার স্মারক বক্তৃতাটা, এবং যে নজরুল মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ এই সব ভেদাভেদের ওপরে উঠে সাম্যের গান গেয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমরা তার স্মারক বক্তৃতা এখানে করলাম। সেইভাবে এখানকার অভ্যর্থনা সমিতি সুযোগ করে দিলেন এবং তার সঙ্গে দাঁড়িয়ে নজরুলের জন্মস্থান চুরুলিয়া, কবি তীর্থ, আমরা সেইখানে ফিরে আসতে চেয়েছিলাম নতুন করে নজরুল চর্চা আমাদের রাজ্যে, আমাদের দেশে শুরু করার জন্য। এবং তার যে সাহিত্য সম্ভার, তার যে কবিতা, তার যে লেখনী, তার যে ঊর্জা শক্তি, ওই সময়ের প্রেক্ষাপটে, ওটাকে পিরিয়ড বলে ইংরেজিতে, সেই পিরিয়ডে আমরা ফিরে যেতে চেয়েছি। রবীন্দ্রনাথের ভাষায় বলে না, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। তাহলে এই শতবর্ষ আগে কি ঘটেছিল আমরা ফেরত যেতে চাই। কারণ আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে যে রাজনৈতিক সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, বৌদ্ধিক জগতে যে দেউলিয়াপনা, সেখানে দাঁড়িয়ে নতুন করে নজরুলের প্রাণ শক্তিতে ভরপুর তার রচনাকে পাথেয় করে নজরুল এবং কাকাবাবুর ঘনিষ্ঠতার মধ্য দিয়ে যে পথ খোঁজার প্রয়াস শুরু হয়েছিল, নবযুগের মধ্য দিয়ে ধূমকেতুর মতো করে, লাঙলকে হাতিয়ার করে, খেটে খাওয়া মানুষের বার্তাকে
মজুর শ্রেণীর, কৃষকের, দুঃখী মানুষের যে ব্যথা বেদনা যন্ত্রণা সমস্যা, তাকে সাহিত্য বাসরে নিয়ে আসা, সেটা খুব সচেতনভাবে নজরুল সেটা করেছিলেন। কাকাবাবু খুব সচেতনভাবেই, যেটাকে ইংরেজিতে বলে স্টিয়ার করা, সেটা করেছিলেন। এবং সেটাই আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে রাজনৈতিক সাহিত্য, রাজনৈতিক সংবাদ, রাজনৈতিক পত্রপত্রিকা তার বুনিয়াদ রচনা করা হয়েছিল। আজকে আমরা যদি নতুন করে মিনার গড়তে চাই, আমাদের বুনিয়াদে আবার ফিরে যেতে হবে এবং সেই বুনিয়াদে আবার গোড়ায় নতুন করে জল সেচতে হবে, যাতে দাঁড়িয়ে সেটা পল্লবিত হয়, পুষ্পিত হয়। তাহলে আমরা এখানে উদাহরণ, কাজী নজরুল ইসলাম উদাহরণ। আমরা যখন সকালে গেলাম প্রমীলা দেবীর, দুপুরে গেলাম কবরে, সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে, কাজী নজরুলের সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মাটি নিয়ে এসে বিপ্লবী গণেশ ঘোষ যখন এখানে আপনাদের এখানকার মানুষের সহযোগিতায় সমাধি করা হলো প্রমীলা দেবীর পাশে, সেই দুটো কবরে আমরা যখন পুষ্পার্ঘ করলাম, গ্রামবাসী সাধারণ মানুষ জড়ো হলেন, বিশেষত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিযোগ নিয়ে, তাদের দুঃখ বেদনা নিয়ে। এত বছর আগে 58 সালে যে নজরুল একাডেমি গড়ে উঠেছিল এবং গোটা বছর ধরে নানান কর্মকাণ্ড হতো, দুই বাংলা থেকে মানুষ আসতেন, দেশের অন্যান্য প্রান্ত থেকে আসতেন, সেখানে শুধু নজরুল মেলা নয়, সারা বছর ধরে নানান অনুষ্ঠান হতো। এখন যখন গোটা রাজ্য জুড়ে নানান রকমের মেলা হচ্ছে, খেলা হচ্ছে, তখন এখানে ক্রীড়া প্রতিযোগিতা থেকে মেলা এবং তার সঙ্গে যে নজরুল চর্চা, সেগুলো সব শিখে তুলে দেওয়া হয়েছে। বাইরের মানুষজন জানেন নজরুল নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, খুব ভালো কথা। নজরুল বিশ্ববিদ্যালয়ে অধিগ্রহণ করেছে সমস্ত সম্পত্তিকে। আজকে আমাদের রাজ্য যারা চালাচ্ছেন, তারা এই বৌদ্ধিক জগৎকে, স্কুলকে, কলেজকে, বিশ্ববিদ্যালয়কে, মেডিকেল কলেজকে সবটাকে রিয়েল এস্টেট দেখছেন। বালি পাথর, প্রমোটার ডেভেলপারের সিন্ডিকেট রাজে নজরুলের ওই পৈতৃক বাসস্থান, তার সঙ্গে দাঁড়িয়ে মিউজিয়াম, তার সঙ্গে সেখানকার পুরনো কালীবাড়ি, আরো অন্যান্য আনুষঙ্গিক যা কিছু ছিল সেগুলোকে অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু মিউজিয়ামটি তালা বন্ধ হয়ে পড়ে আছে। যারা দর্শনার্থীরা আসেন, অনেক আশা নিয়ে আসেন, তারা হতাশ হয়ে ফিরে যান। অবিলম্বে সংস্কার করে পূর্ণাঙ্গ রূপে ওই নজরুল একাডেমি, নজরুল যে মিউজিয়াম, তাকে চালু করতে হবে, এই দাবি আমরা এখান থেকে রাখছি। এখানকার মানুষরা সোচ্চার হবেন, তাহলে এইভাবেই হয়, মানুষ আসবে, ফিরে যাবে, আস্তে আস্তে আসা বন্ধ করে দেবে। আসলে এই যে পুরনো স্মৃতি, সেটাকে আরো চর্চা করে এগিয়ে নিয়ে যাবার বদলে সেটাকে তালা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা হয়। আমি 2022-এ একটা লেখায় শুরু করেছিলাম এটা বলে, পোলিশ একজন সাহিত্যিকের কথা কোট করে, পোল্যান্ডের, যে আজকে দুনিয়া জোড়া গরিব মানুষের লড়াইয়ের একটা বড় অঙ্গ হচ্ছে তার স্মৃতিকে রক্ষা করার লড়াই, তার মেমোরিকে রক্ষা করার লড়াই। দক্ষিণ পন্থার উত্থান হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাদের সমস্ত পুরনো আইকন, ইতিহাস, যা কিছু আছে আমাদের ঐতিহ্য, সেগুলোকে ধূলিসাৎ করতে চান। যখন ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল, শুধু সাদ্দামকে মেরে ফেলেনি, শুধু রেজিম চেঞ্জ করেনি, একটা পুরনো সভ্যতার পুরো ইতিহাসকে ধুলায় মিশিয়ে দিতে চেষ্টা করেছে। সমস্ত সামগ্রী লুট করে নিয়ে চলে গিয়েছে, ভাঙচুর করে দিয়েছে। অন্যত্র তাই। আজকে আমরা প্যালেস্টাইনে দেখছি, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার হয়ে গোটা প্যালেস্টাইনকে মুছে দিতে চাইছে। শুধু গাজা
স্ট্রিপে বোমাবাজি না, কারণ অনেক পুরনো সভ্যতা, আমাদের মানব সভ্যতার ইতিহাসের ধারার একটা উল্লেখযোগ্য সূত্রপাত যেখানে, সেটাকে ভেঙে দিয়ে যায়। যাদের নিজেদের সভ্যতা থাকে না, নিজেদের সংস্কৃতি থাকে না, তারা অন্যের সভ্যতা এবং সংস্কৃতিকে ধ্বংস করে। যাদের নিজেদের শেকড় থাকে না, তারা অন্যের শেকড় উৎপাটিত করে দেয়। যাদের নিজস্ব কোনো সংস্কৃতি থাকে না, তারা অন্যের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। যাদের নিজেদের কোনো ঐতিহাসিক ভূমিকা থাকে না, তারা অন্যদের ঐতিহাসিক ভূমিকাকে শুধু অস্বীকার করে না, চুরমার করে দেয়। আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইভাবেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে কিভাবে বিকৃত করা হচ্ছে আমরা প্রতিদিন দেখছি। কারণ আজকে আমাদের দেশ যারা চালাচ্ছে তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে কোনোভাবেই অংশগ্রহণ করেনি। তাহলে কি করে বলবে আমরা গোলামি করেছিলাম? তাহলে সাভারকারকে যদি বিপ্লবী সাজাতে হয়, স্বাধীনতা সংগ্রামী সাজাতে হয়, তাহলে গান্ধীবাদকেও ধ্বংস করতে হবে, মার্ক্সবাদকেও ধ্বংস করতে হবে, সুভাষ বোসকেও ধ্বংস করতে হবে, ভগৎ সিং এর ইতিহাস মুছে দিতে হবে। এই কর্মকাণ্ড চলছে এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন, গবেষণা কেন্দ্র, টেক্সট বুক, সিলেবাস, ইতিহাস সব যদি বিকৃত করা হয়, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই ফেক মিডিয়ার যুগে, ফেক স্টোরির যুগে, ফেক নিউজের যুগে খুঁজে পাওয়া মুশকিল। তখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যা আসে সেটাকেই মানুষগুলো, কারণ আগেরগুলোকে মুছে দিতে হয়, তারপরে তার নিজের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডাউনলোড করতে হয়। এই যে দেখছেন না সব নীল সাদার প্রলেপ হচ্ছে, এটা আসলে হচ্ছে আমাদের রাজ্যের এই যে 190 বছরের যে সাম্রাজ্যবাদ বিরোধী যে চেতনা, আমাদের যে ভূস্বামীদের বিরুদ্ধে যে লড়াই, সামন্ত প্রভুদের বিরুদ্ধে যে লড়াই, যোদ্ধার জমিদারদের বিরুদ্ধে যে লড়াই, পুঁজিপতিদের বিরুদ্ধে যে লড়াই, গাড়োয়ানদের শুনলেন, খানসামাদের, ধাঙরদের, নাবিকদের, দিনমজুরদের তো ছিলই, রাজমিস্ত্রিদের, ঘরামিদের তো ছিলই, যাদের নিয়ে এই গত 100 বছর আগে আন্দোলন সংগ্রাম হয়েছে, যেমন আদিবাসীদের নিয়ে হয়েছে, তারও আগে থেকে দলিতদের, তপশিলীদের যে দীর্ঘ লড়াই, সেইটাকে আজকে হিন্দুত্ববাদী শক্তির উত্থানের নাম করে সেগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আর তাকে রক্ষা করতে হয়। মার্ক্সবাদী পথের একটা পত্রিকা, তার এটাই হচ্ছে ক্ষুদ্র প্রয়াস, নজরুল স্মারক বক্তৃতার নাম করে আমরা ইতিহাসের ওই আকরগুলো, আমাদের যে স্বর্ণিম অধ্যায় আছে, আমাদের যে স্বর্ণ যুগ আছে, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আজকে আমাদের আন্দোলনে সংগ্রামে কাজে লাগবে, সেইগুলোকে আমাদের স্মরণে, আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের লেখনে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আগের রঙের সব পোচ মেরে ছেড়ে দিয়ে যদি নীল সাদা করা হয়, এবং ঘটনাচক্রে নীল সাদা কিন্তু হচ্ছে আসলে ইসরায়েলের রং, এটা অনেকে জানেন না। এখন এই প্যালেস্টাইনের পরে ইসরায়েলের জাতীয় পতাকা দেখে বুঝতে পারেন যে কোথা থেকে নেওয়া হয়েছে। তার ওপর দাঁড়িয়ে এখন হিটলারের যে স্বস্তিক চিহ্ন লাগাতে হচ্ছে এবং গেরুয়াকরণ হচ্ছে। এগুলো হচ্ছে এক একটা পোঁচ, রঙের পোঁচ মানুষের মনের মধ্যে, চিন্তার মধ্যে, মগজের মধ্যে। যেমন দেওয়ালে একটা করে রঙের ছোপ লাগানো হয়, সেরকম আমাদের চিন্তার মধ্যে রঙের ছোপ লাগানো হচ্ছে। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস করেছি একটু খুঁড়ে ওই পোঁচগুলোকে সরিয়ে দিয়ে আসলে কি ছিল এই জামুরিয়ায়, এই রানীগঞ্জ অঞ্চলে, এই কয়লাঞ্চলে, এই বর্ধমান, অবিভক্ত বর্ধমানের জেলায়, এই চুরুলিয়ায়। তাহলে একটা একাডেমিকে বন্ধ করে দেওয়া, মিউজিয়ামকে বন্ধ করে দেওয়া সামান্য কথা না। এটা হচ্ছে পুরনো যে ইতিহাস, যে ধারা, সেই ধারাকে নষ্ট করা। যেমন নদীর ধারাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অসংখ্য নদী শুকিয়ে যাচ্ছে, এরকম আমাদের সংস্কৃতির, আমাদের সাহিত্যের, আমাদের রাজনীতির যে প্রবহমান ধারা আছে তাকে আসলে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা এত সহজ নয়। নদীর ক্ষেত্রে এখন দেখেন, এখন উত্তরাখণ্ডে হচ্ছে, অন্যান্য জায়গায় হচ্ছে প্রবল যে হরপ্পা বান আসছে হঠাৎ করে। আসলে প্রকৃতির সঙ্গে যারা এরকম করে, প্রকৃতির নিজস্ব যে গতিপথ আছে, প্রকৃতির নিজস্ব যে গতি আছে, তাকে যদি কেউ অর্বাচীন রুদ্ধ করতে চায়, তাহলে যা হয় সেটা আরও প্রবল বেগে সেটা ফিরে আসার চেষ্টা করে।
তাহলে আজকে মার্ক্সবাদের চর্চা, মার্ক্সবাদী সংগঠন, মেহনতি মানুষের কথা, মেহনতি মানুষের সংগঠন, তাদের লড়াই সংগ্রামকে যারা রোধ করতে চাইছে তারা জানে না সেটা আরও বেশি শক্তি নিয়ে বাউন্স ব্যাক করে, এবং সেইটার শপথ আমাদের নিতে হবে। নজরুলের গান এখানে হলো না, শুভপ্রসাদ গেল না, আমরা সবাই জানি তো সেটা, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা। আর এখন তার সন্তানকে যখন মারছে, মায়ের সন্তানকে যারা ভারত মাতা কি জয় বলে চিৎকার করে, তারা কিন্তু সন্তানদের মধ্যে জাত পাত, ধর্ম, বর্ণ, নাগরিকতা, কখনো রোহিঙ্গিয়া, কখনো জেহাদি, কখনো বাংলাদেশি, এই যে SIR করছে ইলেকশন কমিশনকে দিয়ে, ভোটার লিস্ট থেকে বিহারে আমরা দেখলাম 65 লক্ষ না 70 লক্ষ ভোটাধিকার থেকে কী করে বঞ্চিত করা যায়। আসামে তার আগে আমরা দেখেছি NRCর নাম করে ডিটেনশন ক্যাম্প, লক্ষ লক্ষ মানুষ এখনো ডাউটফুল ভোটার, ডি ভোটার, আর এখন হুমকি দিচ্ছে পশ্চিমবঙ্গ তাই করা হবে। আসলে যখন ফাঁসিবাদের যে নতুন চরিত্র, নয়া ফাঁসিবাদ, সে এইভাবে আদারিং করে, আলাদা করে, দেশকে যদি ডিসইন্টিগ্রেট করতে চায়, আমরা বলি জাতীয় সংহতি, তাহলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, তাদেরকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়। দক্ষিণপন্থীরা সেটাকে ডিসইন্টিগ্রেট করে, তোমার ভাষা আলাদা, তোমার পোশাক আলাদা, তোমার বুলি আলাদা, তোমার খাদ্য আলাদা, তুমি দেখতে আলাদা, তোমার গায়ের রং আলাদা, সেটা যে কোনো কিছু হতে পারে। এটাকে বলে বিভাজনের রাজনীতি, ভাগ করা রাজনীতি। ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই যে ভাগ করো এবং রাজ করো, ডিভাইড অ্যান্ড রুল, তার বিরুদ্ধে তো লড়েছিলেন, তখনই তো ঐক্যের গান গেয়েছিলেন, তখনই তো বলেছিলেন সাম্যের গান গাই। তাহলে আমরা বলি সমতার কথা, এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাহলে বিভিন্ন অংশের মানুষকে যদি একসঙ্গে করতে হয়, তাহলে প্রত্যেকের অধিকারকে স্বীকৃত করতে হয়, সমানতা, ইকুয়ালিটি। ইকুয়ালিটি তবেই, যখন ইকুইটি তবেই দেবে, অংশীদারিত্ব তবেই দিতে পারবে, ভাগ তখনই দিতে পারবে যদি তুমি ইকুইটিতে বিশ্বাস করো। আজকে দাঁড়িয়ে সেই সমান অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারের উপর হামলা। ওই যে মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখো, কেউ কথা বলবে না, আমরা জিতে গেছি, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, এখন বলছে কাগজে লিখতে পারবে না, ফেসবুকে পোস্ট করতে পারবে না। এই সবটাই হচ্ছে আসলে গোটা দেশে এবং রাজ্যে আলাদা না, আলাদা ধাপ, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এই কাকাবাবু আর নজরুলের যুগে ফিরে যেতে হলে কত কবিতা লেখা হয়েছে, ছাপা হয়েছে, সেই দিনই বন্ধ করা হয়েছে, পত্রিকা বার করা হয়েছে, শুনলেন আপনারা, ব্যান করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। স্বৈরতান্ত্রিক, সাম্রাজ্যবাদী, ফাঁসির শক্তি সবসময় মনে করে, আধিপত্যবাদীরা মনে করে যে আমি হুকুমনামা জারি করে দিয়ে গলা টিপে ধরে দেবো, এইভাবে জরুরি অবস্থা হয়েছিল। কিন্তু এত সহজে মানুষ সেটা মেনে নেয় না। যদি ইংরেজ নিষিদ্ধ করত আর ষড়যন্ত্র মামলা করত আর তার সঙ্গে দাঁড়িয়ে জেলে দিত, আন্দামানে পাঠিয়ে দিত, ফাঁসিতে চড়িয়ে দিত, তা কেন? কারণ তারা মনে করেছিল তাহলে তাদের শাসনটা পার্মানেন্ট হয়ে যাবে, তারা বরাবরের জন্য থাকবে। ইংরেজ সাম্রাজ্যবাদের সূর্য অস্ত যায় না, কিন্তু সেই সাম্রাজ্যবাদের সূর্য তো অস্ত গেল। তাহলে যারা আধিপত্যবাদী প্রতিদিন হুকুমনামা জারি করে, কণ্ঠরোধ করে, মানুষের মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, কেন কাড়ে? আসলে বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। আপনার জীবন, জীবিকা, রুটি রুজি, 100 দিনের কাজ, বেকার ছেলে মেয়েদের কাজ পাওয়ার অধিকার, যে কাজে কাজ করছে তার সঠিক মজুরি পাওয়ার অধিকার, সমান কাজে সমান মজুরি পাওয়ার অধিকার, একজন বয়স্ক মানুষ তার পেনশন পাওয়ার অধিকার, তার সামাজিক সুরক্ষা পাওয়ার অধিকার, এই সব কেড়ে নেওয়া হচ্ছে। আর যদি কেড়ে নেয় তাহলে সে তো কোঁকিয়ে উঠবেই, সে তো আওয়াজ তুলবেই। একটা বাচ্চাকে যদি তার মায়ের কোল থেকে সরিয়ে দেওয়া হয়, সে কোঁকিয়ে উঠবে, কাঁদবে, ক্রন্দন।
তাহলে যখন মানুষের যে অর্জিত অধিকার, সে পঞ্চায়েতি ব্যবস্থা বলুন, পুরো ব্যবস্থা বলুন, ভোটের অধিকার, আমাদের রাজ্যে আমরা দেখেছি কিভাবে পুরসভা, পঞ্চায়েত, কোঅপারেটিভ, একটা ক্লাব, ছাত্র সংসদ, একটা ইউনিয়ন, একটা ক্রেডিট সোসাইটি, সেই ভোট থেকে মানুষকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরা যেটা খুচরো কোম্পানি খুলেছে দিল্লিতে বসে ইলেকশন কমিশনকে দিয়ে গোটা দেশে, ওটা লার্জ স্কেল, এটা বুঝে নেন। এখানে রাজ্যে যেটা পঞ্চায়েত, পুরসভায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে থ্রেড কালচার, এটাকেই লার্জ স্কেলের ক্যানভাসে দেখুন, তাহলে মোদি অমিত শাহ মিলে ইসিআইকে দিয়ে গোটা দেশে তাই করতে চাইছে। অনেককে তখন এই ভাগ করার কথা বললাম, বলে না না এটা মুসলমানদের জন্য করা হচ্ছে, তোমরা চিন্তা করো না। তারপরে বাকিদেরকে বলবে এটা বাঙালিদের জন্য করা হচ্ছে, তোমাদের কিছু করা না, যারা বাংলা ভাষা বলে তাদের জন্য। আসলে এইভাবে আপনাকে আর অন্যকে আলাদা করে। এই যে আমরা এখানে একটা হলে সবাই একসঙ্গে সমবেত হয়েছি, এখানে শুরুতে মনোজদা বলছিল যে অনেকে মাঝখানে মাঝখানে একটু একটু ফাঁক আছে, জায়গা আছে, অনেকে জায়গা পাচ্ছে না, তাদের ডেকে নিয়ে এসে বসিয়ে নিন। আর এসআইআর মানে হচ্ছে যাদের নাম ভোটার লিস্টে চলে এসছে, আছে, যারা কাজ পেয়ে গেছে তাদেরকে তুলে দিন। দক্ষিণপন্থী এবং বামপন্থীর মধ্যে এটাই হচ্ছে তফাৎ। আমরা বলি সমাবেশী, ইনক্লুসিভ, ইনক্লুড করো। এখনো যারা আমাদের বৃত্তের বাইরে আছে, পরিধির বাইরে আছে, পৌঁছের বাইরে আছে, তাদের কাছে পৌঁছতে হবে, তাদেরকেও টেকে আনতে হবে। আর দক্ষিণপন্থীরা বলে এক্সক্লুসিভ, তোমার এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট হবে, এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট হবে। কিন্তু এই সবাই চলে আসছে বলে তো বিপদ হয়ে যাচ্ছে, জনসংখ্যাটাই বড় সমস্যা, এই জন্যই তুমি কাজ পাচ্ছ না। তাহলে এই আসানসোল সীমানার মধ্যে একদল বলবে অবাঙালি চলে এসছে বলে বাঙালিরা পাচ্ছে না, আর ঠিক উল্টোটাই বলবে বাঙালিরা আছে বলে অবাঙালি পাচ্ছে না। আসলে সেটা কাজের প্রশ্ন না, সেটা হচ্ছে ভাগাভাগির প্রশ্ন। এবং যাদের জন্য এটা হচ্ছে না, সেই দক্ষিণপন্থীরা মানুষের মধ্যে এই বিষটা ঢুকিয়ে দেয়, টক্সিক মাইন্ড করে। আমরা বাংলাদেশে দেখছি না, সেখানকার গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে। কাকাবাবু আর নজরুলের কথা বললে বাংলাদেশ আসবেই। এখন তো আবার বাংলাদেশ বললে একটু ঘৃণা করতে হবে এবং ঘৃণার চোখে দেখতে হবে, এভাবে বিদ্বেষ ছড়ানো হয়। অবশ্যই বাংলাদেশের মধ্যে যা ঘটলো, সেখানকার জামাতপন্থী, সেখানকার মৌলবাদী এবং দেশি বিদেশি যারা প্রতিক্রিয়া শক্তি, তারা মিলে যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ছিল তাকে ধ্বংস করছে। আমরা চাই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু ওখানে তো আক্রমণ হচ্ছে বামপন্থীদের ওপরে, আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের ওপরে, আক্রমণ হচ্ছে দুর্বল মানুষের ওপরে। আর এখানে কি করছে? ওখানকার দক্ষিণপন্থীরা যেভাবে ভারত বিদ্বেষী করছে ওখানকার মানুষকে, একইভাবে এখানকার দক্ষিণপন্থীরা বাংলাদেশ বিদ্বেষী করছে। এখন আমাদের ভোটার লিস্ট হোক, বিহার ভোট হোক, যাই হোক, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বাকি সবাই এমন বিদ্বেষ ছড়াচ্ছেন যেখানে দাঁড়িয়ে একটা ঘৃণা, এই ঘৃণার চাষ হচ্ছে। আগে আমরা দেশ আর বিদেশের চর্চা করতাম, এখন আমরা দেশ আর বিদ্বেষের চর্চা করি। সেখানে দাঁড়িয়ে আমাদের আজকের দিনের চ্যালেঞ্জটা আমাদের গ্রহণ করতে হবে, এই ভাগাভাগির ঊর্ধ্বে উঠতে হবে, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে বলেন কি করব সেলিম ভাই, এত বিপদ, এত মার ধার, মিথ্যা মামলা, জেল, পুলিশ। ঠিকই, তাহলে ওই জন্য 1920-21 বলা হলো। নজরুল যখন লিখছিলেন তখন কি খুব ভালো পরিবেশ ছিল? একদিকে দারিদ্র, দুঃখ, সবচেয়ে চ্যালেঞ্জিং সিচুয়েশন, প্রতিকূল অবস্থা। একটা পত্রিকা বার করবেন, তাহলে তার কাছ থেকে ছাপবেন, তার জন্য যোগাযোগ করতে হবে, জোগাড় করতে হবে রসদ, হাত পাততে হবে, টাকা তুলতে হবে। আর তারপরে যদি বার করেন, প্রেস হোক, পাবলিকেশনস হোক, সেটাকে কনফিসকেট করে নেবে, নিষিদ্ধ করে দেবে, বাজেয়াপ্ত করে দেবে। তাই বলে তো লেখা বন্ধ করেনি। তাহলে আজকেও যদি আমাদের উপর আক্রমণ নিয়ে আসে, আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়, আমাদের আরও জোরসে বলতে হবে। এই যে মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, আরজি করার সময় আমরা দেখলাম না, ওই গানটা ছিল না, যত দূর কি মীনাক্ষী, চিৎকার করে বল, তাই তো? যত বেশি কণ্ঠ রোধ করার চেষ্টা করবে, যত বেশি অধিকারকে
কেড়ে নেওয়ার চেষ্টা করবে তত বেশি আরও জোর গলায় বলতে হবে। এসব অঞ্চলে অবশ্য পাশেই তো আসানসোল বেল্ট, পুরোটা হিন্দিভাষী লোকে জানেন। হিন্দিতে একটা কথা বলে, যেটা বলে, শায়রি আছে, উর্দুতে একটা শের আছে, দুনিয়া কা जो दौर है उसी तौर से बोलो। যে জমানায় যে যুগে যা চলছে সে মতোই তুমি চলো। बहरों का इलाका है যারা জোর সে বলো। কালাদের রাজত্ব চলছে, সুতরাং সেখানে আর একটু জোরালো কণ্ঠে বলতে হবে, আরও জোর গলায় বলতে হবে। আমরা এই কথা আজকে আরও বললাম ঐতিহাসিক এই জন্যই, এর সঙ্গে একটা বই আমরা উদ্বোধন করলাম মার্ক্সবাদী পথের, মাহাদি আমেল। এখানে এক্সিবিশন হচ্ছে দোতলায়, বইগুলোকে নিয়ে মার্ক্সবাদী পথের বিভিন্ন পত্রিকার যে সমস্ত কাভার আছে সেটাকে নিয়ে প্রমোদ দাশগুপ্ত যখন রাজ্য সম্পাদক ছিলেন তখন থেকে পত্রিকা 55 বছর হতে চলল। আমরা পুরোটা ডিজিটাল করেছি এবং তার ওয়েবসাইট আছে। প্রত্যেক দিন প্রায় আমরা আজকের দিনের উপযোগী প্রয়োজনীয় লেখা মার্ক্সবাদী পথের ওয়েবসাইটে আমরা দিই। এবং আপনারা শুনলেন শান্তনু বলার সময় বলল যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধু সবাই দেখছে তা নয়, যারা বাংলা ভাষায় দেখে, এমনকি যে কোনো ভাষায় নিজের ভাষায় সে ওটাকে তাৎক্ষণিক ওটাকে অন করলে সে নিজের ভাষায় ওটাকে পড়তে পারে, পৃথিবীর যে কোনো ভাষায়। সুতরাং এই যে বললাম নানা ভাষা নানা মত, শুধু বললে হয় না। আজকে যখন যে যুগে বলা হচ্ছে ওই ভাষা বলে এই ভাষা বলে, সুতরাং ঘৃণার চোখে দেখতে হবে আসলে মেহনতি মানুষের ভাষা এক। আমরা যখন বলি দুনিয়ার মজদুর এক হও, তখন আমরা বলি না এই ভাষার মজদুর আর ওই ভাষার মজদুর, তখন সবাইকে এক করার কথা বলা হয়। এটাই হচ্ছে সমাবেশী। আমাদের মেহাদি আমেলের বই, যেটা হচ্ছে আরব মার্ক্সবাদ ও জাতীয় মুক্তি, তাহলে এটা হচ্ছে কিভাবে অনেকে বলে না, বলে হিন্দুত্ববাদের আপনার বিরুদ্ধে লড়ছেন, অন্য কিছু বলছেন না। আরে যে যেখানে আধিপত্যবাদ আছে তার বিরুদ্ধে লড়তে হবে। তাহলে আরবের দেশে প্রগতিশীল রাজনীতি করতে হলে আমরা বলি বস্তুগত অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাহলে মার্ক্সবাদকে ওখানে কিভাবে প্রয়োগ করতে হবে, তার জন্য কি সংকট কি সমস্যা আছে সেই নিয়ে তিনি মাথা ঘামিয়েছিলেন। অধ্যাপক কমিউনিস্ট, তাকে খুন হতে হয়েছে। আলজেরিয়াতে মুসলিম মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এখানে যেমন হিন্দুত্ববাদীরা চাগার দিয়েছে, ওখানে সেরকম 80-র দশকে 90-এর দশকে চাগার দিয়ে উঠেছিল ইসলামিক মৌলবাদ। এই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স তারা মদত দিয়েছিল। তারপর ওখানকার মুসলমান, তারা হচ্ছে 98.9% হচ্ছে মুসলমান দেশ, সেটা তারা লড়াই করেছে। লড়াইটা হিন্দু মুসলমানের না, লড়াইটা হচ্ছে প্রগতিশীলের সঙ্গে প্রতিক্রিয়াশীল শক্তির। একদল সমাজকে পেছনে টেনে নিতে চাইছে। 50 বছর আগে, 500 বছর আগে মুঘল में क्या हुआ বলে না, নেহরুকে জমানে में क्या हुआ, 34 বছরে কি হলো। আর প্রগতিশীল মানে হচ্ছে ভবিষ্যৎমুখী, ওরা হচ্ছে অতীতমুখী, আমরা হচ্ছি ভবিষ্যৎমুখী। এবং ভবিষ্যৎ রচনার জন্য চীন, জাপান, আমেরিকা, আয়ারল্যান্ড, রাশিয়া, কোথায় কি হয়েছে আরব দেশে, এই সব আহরণ করতে হয়, সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করতে হয়, তার থেকে নিজের পথ খুঁজে নিতে হয়। কাকাবাবু এবং নজরুলের সময়, ভগৎ সিংয়ের সময় তারা পৃথিবীর বিভিন্ন বিপ্লবীর ইতিহাস পড়েছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে যে মুক্তিগামী আন্দোলন হচ্ছে তার ইতিহাস থেকে রসদ নেওয়ার চেষ্টা করেছিলেন, তারপর নিজের পথ বেছে নিয়েছিলেন। তর্ক বিতর্ক হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, কিন্তু পথ তারা খুঁজেছিলেন। এই জন্য আজকে আমাদের যে পত্রিকা তার নাম হচ্ছে মার্ক্সবাদী পথ। আমরা মার্ক্সবাদী পথে আমাদের দেশে গরিব গুরব মানুষের ঐক্য কীভাবে গড়ে তুলব, তাদের লড়াইকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এবং কিভাবে শোষণহীন সমাজ তৈরি করতে হবে, যেখানে ব্যক্তি ব্যক্তিকে শোষণ করবে না, যেখানে সাম্য হবে, যেখানে আদানি আম্বানির কাছে সমস্ত সম্পদ গিয়ে জড়ো হবে আর আমার ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে না, সেটা যাতে না হয়। আর তার সঙ্গে দাঁড়িয়ে সেই মানুষগুলোকে যাতে, যাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, যাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে না দেওয়া হয়, সেজন্য আমাদেরকে আরো নতুনত্ব দিয়ে, এই জন্য নতুন পথের কথা বলা হলো, এই জন্যই নবযুগ হলো। এই জন্যই দাঁড়িয়ে আজকেও যদি আমাদের পথের সন্ধান করতে হয়, তাহলে উদ্ভাবনী শক্তি দিয়ে, সৃজনশীলতা দিয়ে, আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের সামনের যে প্রতিকূলতা আছে, যে বাধা আছে, তাকে হটিয়ে দিয়ে আমাদের এগোতে হবে। এই শপথ আমরা নেব। তবেই নজরুলের, কাকাবাবুর, প্রমোদ দাশগুপ্তর যে ধারা আছে, যে শিক্ষা আছে,
তাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।